নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। গোটা একটা মাস পুজোর মরশুম আমরা পেরিয়ে এলাম। আশা করি আপনাদের শারদোৎসব, দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো সবটাই খুব ভালোভাবে কেটেছে। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং গোটা মরশুমে 99 নিউজ বাংলার সঙ্গে আপনারা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাই আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে এক বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা 99 নিউজ বাংলায় হাজির হয়েছি। এই শারদোৎসবের মাঝখানেই আপনারা যেমনটা জানেন যে দুর্গাপুরের বুকে ঘটে গিয়েছে একটি ন্যাক্কারজনক ঘটনা। এক মেডিকেল কলেজ ছাত্রী ধর্ষিতা হয়েছেন, সেই নিয়ে কার্যত তোলপাড় হয়েছে গোটা রাজ্য, গোটা দেশ। দুর্গাপুর শহর কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে, কারণ বিগত দিনে, বিগত অতীতের ইতিহাস ঘাঁটলে কিন্তু এই ধরনের ঘটনা খুব একটা এই শহর দুর্গাপুরে নজরে পড়েনি। বাইরের রাজ্যের ছাত্রী এ রাজ্যে এসে পড়তে এসে ধর্ষিতা হয়েছে, তারপরে তার ট্রায়াল শুরু হয়েছে, তার তদন্ত হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে, গ্রেপ্তারি হয়েছে, আদালতে পেশ হয়েছে, পুলিশ হেফাজত হয়েছে, জেল হেফাজত হয়েছে, টিআই প্যারেড হয়েছে, গোপন জবানবন্দি হয়েছে, একাধিক আইনি প্রক্রিয়া সেখানে হয়েছে। কিন্তু একটা জায়গায় যেটা অতীতে খুব একটা দেখা যায়নি, যে 5 জন এবং ওই ডাক্তারি ছাত্রীর সহপাঠী তারা যে গ্রেপ্তার হয়েছিল, তারা অভিযুক্ত। দুর্গাপুর আদালতে কোনো আইনজীবী তাদের হয়ে সওয়াল করেনি। আমার প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে এটা নিয়েই থাকবে। আমরা পেয়ে গিয়েছি দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই মহাশয়কে আমাদের 99 নিউজ বাংলার স্টুডিওতে। দেবব্রতবাবু, আপনাকে স্বাগত 99 নিউজ বাংলায়। নমস্কার। প্রথমেই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মানুষকে শারদীয়া উৎসব থেকে শুরু করে ছট পুজো পর্যন্ত সবাইকে সমস্ত উৎসবের বড়দের প্রণাম জানাই, বন্ধুদের শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা জানাই। নমস্কার। আমি আজকের এই অনুষ্ঠানটা করার এটার প্রয়োজনীয়তা অনুভব করলাম। তার কারণ হচ্ছে যে 6 জন অভিযুক্ত তাদের হয়ে দুর্গাপুর আদালতে কোনো আইনজীবী সেখানে দাঁড়ায়নি এবং এটা দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত ছিল এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে আমরা পেয়ে গেছি। আমি একদম প্রথমেই দেবব্রত সাঁইকে সরাসরি জিজ্ঞেস করব যে আইকিউ সিটির ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যারা অভিযুক্ত তাদের হয়ে সওয়াল করবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? না, দেখুন, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের এটা সিদ্ধান্ত ছিল না, এটা ছিল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের প্রতিটা মেম্বারের কাছে আমাদের অ্যাপিল। এবং অ্যাপিলটা এই কারণেই, দুর্গাপুরের যারা আইনের পেশার সঙ্গে যুক্ত তারা সবাই দুর্গাপুরের মানুষ। আর দুর্গাপুর গোটা ভারতবর্ষের বুকে একটা অন্যতম সুন্দর শান্তিপ্রিয় শিল্পনগরী। সেই শিল্পনগরীর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক, বলা যেতে পারে শিক্ষিত নাগরিক, সমাজের মানুষ। আমরা সমাজের তো অংশ। দুর্গাপুরের মানুষ আমাদের কাছ থেকে এটাই বোধহয় এক্সপেক্ট করেছিল যে আমরা দুর্গাপুরের সম্মানকে কোনোভাবে ভারতবর্ষের কাছে নত হতে দেবো না, ক্ষুণ্ণ হতে দেবো না। এবং আমরা আইনজীবী হিসাবে এটা ভেবেছিলাম যে এর সত্যতাটা তাড়াতাড়ি উদ্ঘাটন হওয়া উচিত। সেই কারণেই আমরা অ্যাপিল করেছিলাম যে এর সত্যতাটা, আসল রহস্যটা উদ্ঘাটন হোক, প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনটা খুব তাড়াতাড়ি হোক, যাতে করে পুলিশকে কোনো বাধা পেতে না হয়, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরকে যাতে কোনো বাধা পেতে না হয়, তারা যাতে নির্বিঘ্নে তাদের প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনগুলো করতে গিয়ে যে রিমান্ড প্রক্রিয়া, টিআই প্যারেড প্রক্রিয়ার থেকে শুরু করে 160 গোপন জবানবন্দি থেকে শুরু করে গোপন জবানবন্দি থেকে শুরু করে সমস্ত যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো ওনারা বিনা বাধাই করতে পারেন। এবং এই প্রক্রিয়াতে আমাদের দুর্গাপুরের আইনজীবীরা শুধু আইনজীবী নয়, দুর্গাপুরের মানুষের একজন প্রতিনিধি হয়ে তারা
এই প্রক্রিয়াটায় অংশ নেয়নি। কেন কি? যাতে ইনভেস্টিগেটিং এজেন্সি কোনো বাধাপ্রাপ্ত না হয় এবং দুর্গাপুরের মানুষ এটা ভাবতে পারে যে আমরা তাদের সঙ্গেই আছি। আপনি নিজে একজন সরকারি আইনজীবী, আপনি পাবলিক প্রসিকিউটর ইনচার্জ দুর্গাপুর আদালতের, দুর্গাপুর বারের সভাপতি। এর পাশাপাশি আপনার একটা রাজনৈতিক পরিচয় আছে। আপনি দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা 23 নম্বর ওয়ার্ডের, এবং সামাজিক অবস্থান তো আপনার অত্যন্ত মানে দৃঢ়। তার কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে দুর্গাপুর আদালতে প্র্যাকটিস করছেন। তাহলে একদিকে সরকারি আইনজীবী, বারের সভাপতি, আপনার রাজনৈতিক একটা পরিচয়, একটা সামাজিক অবস্থান, রাজনৈতিক প্রশাসনিক যোগাযোগ সর্বোচ্চ স্তরে আপনার সাথে কোনো মহল থেকে কোনো চাপ আসেনি এই সিদ্ধান্তে বা এই অ্যাপিলের? না না, কোনো চাপ আসেনি। চাপ আসলেও আমরা আইনজীবীরা, আমাদের কাছে আমাদের বার অ্যাসোসিয়েশন সবার আগে গুরুত্ব পায়। এই ধরনের কোনো চাপ আমাদের কাছে আসেনি। মানে এই এরকম একটা সিদ্ধান্ত, কারণ যে কোনো, আমি দেখেছি যে কোনো বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেই বা আমাদের যে আইন রয়েছে বা আমাদের সংবিধান রয়েছে, যে কোনো মানুষই বিচার পাওয়ার তার অধিকার রয়েছে। সেক্ষেত্রে 6 জনের হয়ে কেউ মানে এখানে সওয়াল করলো না। দেখুন একটা কথা বলি, বিচার পাওয়ার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু একজন আইনজীবীরও অধিকার আছে যে সে কোন মামলা লড়বে বা কোন মামলায় সে অংশগ্রহণ করবে না, লড়বে না। আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারের একটা ব্যবস্থা আছে, সেই সরকারি ব্যবস্থার থেকে সরকার কিন্তু তাদের ডিফেন্স করবার জন্য তাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আইনজীবী দাঁড় করিয়েছিলেন। তিনিও আমাদের বারের সদস্য। আমরা বলেছিলাম আমরা নিজেরা যারা ডিফেন্স করি বা নিজেরা যারা বিভিন্ন সওয়াল জবাবে অংশগ্রহণ করি, এই ক্ষেত্রে শুধুমাত্র দুর্গাপুরের মানুষ হিসাবে আমরা দুর্গাপুরের সম্মানকে, দুর্গাপুরের যে ঐতিহ্য সেটাকে অগ্রাধিকার দিয়েছিলাম। যখন বারের কথা হচ্ছে, বার অ্যাসোসিয়েশনের কথা হচ্ছে, আপনি বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। আমি আপনাদের জানিয়ে রাখি যে আগামী 4 নভেম্বর দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া হবে। ইতিমধ্যেই যে একটা নির্বাচন, একটা ভোটের জন্য যা যা প্রসিডিওর দরকার হয়, অর্থাৎ প্রার্থী নির্বাচন, তাদের মনোনয়ন, সে সমস্তই প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং রীতিমতো জোর কদমে তোড়জোড় চলছে। একেবারে শেষ পর্যায়ের যে হয়, যেগুলো একটা ভোট হলে যেরকম হয়। এবং দেবব্রত সাঁই, যিনি বর্তমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি তো বটেই, এবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সভাপতি পদে। তো যখনই আমরা দেবব্রতবাবুকে পেয়েছি, ফলে এই প্রশ্ন করার লোভটাও সামলাতে পারছি না যে একেবারে শিরে সংক্রান্তি দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আপনি নিজে একজন প্রেসিডেন্ট, সভাপতি পদপ্রার্থী, দীর্ঘ পথ পেরিয়েছেন আপনি অভিজ্ঞ আইনজীবী হিসাবে। আবার আমি একটা কথা বলি, আপনার প্রশ্নগুলো তো অন্য ছিল, আবার হঠাৎ করে আমাদের একান্ত নিজস্ব একটা নির্বাচন, সেটার মধ্যে আবার কেন? না, খুব স্বাভাবিকভাবেই এটা, যখন আপনি বারের সভাপতি, তো সামনেই আর মাত্র 2-3 দিন বাকি, 4 তারিখে নির্বাচন, তো ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো থাকবেই। আইকিউ সিটির একটা বিষয়, অবশ্যই এটা একটা সামাজিক বিষয়। দুর্গাপুরের মানুষকে আপনি বারের সভাপতি হিসেবে একটা বার্তা দিলেন, অবশ্যই এটা একটা বার্তা। কারণ বহু মানুষের একটা প্রশ্ন ছিল যে কেন আইনজীবীরা সওয়াল করছেন অভিযুক্তদের হয়ে। তো সেই প্রশ্নটা আমার মনে হয় আজকের যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। ফলে এবং এর পাশাপাশি যখন বারের নির্বাচন হচ্ছে, এবং কোথাও যেন একটা এবারে আমাদের মনে হয়েছে এই বারের নির্বাচন ঘিরে একটা বাড়তি উদ্দীপনা কাজ করছে সব জায়গায়। কারণ বিগত দিনে আমরা এরকম দেখিনি আর কি, মানে গোটা দুর্গাপুর আদালত চত্বর জুড়ে কার্যত যারা প্রার্থী হয়েছেন পোস্টারে ছয়লাপ ইত্যাদি ব্যাপার, এটা আমার সাংবাদিকতার পেশায় অন্তত আমার চোখে পড়েনি, আমার মনে হয় আপনারও পড়েনি। যাই হোক, আমি যে প্রথম প্রশ্নটা বারের সভাপতি হিসাবে আপনাকে করছি বা প্রার্থী হিসাবে করছি, যে আপনার যে অভিজ্ঞতা, দীর্ঘ কয়েক দশকের আইনজীবী হিসাবে অভিজ্ঞতা, আপনি বিগত দিনেও বারের সভাপতি পদে জিতেছেন, মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়লাভ করেছেন, এবারেও আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আপনার এই অভিজ্ঞতাটাই কি আপনাকে এই পদে মানে কম্পিট করার জন্য যোগ্য করে তুলেছে? দেখুন, প্রায় 6 বার আমি বারের বিভিন্ন পদে কার্যকরী সমিতিতে ছিলাম
এই পিরিয়ডে আমি তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের আশীর্বাদ পেয়েছি, তাদের সঙ্গে থেকে কাজ করেছি যারা দুর্গাপুরের লিজেন্ডারি লয়ার, যারা প্রথিতযশা লয়ার ছিলেন। মাননীয় ধীমান ব্যানার্জি, মাননীয় দেবীদাস বন্দ্যোপাধ্যায়, মাননীয় সুভাষ ঘোষ, গগন ঘোষ, দিলীপ সিনহা, এই সমস্ত বিখ্যাত আইনজীবীদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। এবং তাদের সঙ্গে থেকে একটা জিনিস বুঝেছি যে আমরা সমাজের এমন একটা অংশ, যে অংশটাকে মানুষ অত্যন্ত বিশ্বাস করে এবং ভরসা করে। বিশেষ করে আইনজীবীরা তাদেরকেই নেতৃত্ব হিসাবে বেছে নেন যারা সারা বছর সারা সময় আইনজীবীদের সঙ্গে থাকেন। এই যে সঙ্গে থাকার প্রেরণা, এই যে সঙ্গে থাকার প্রক্রিয়াটা, এই যে কাজ করার, আইনজীবীদের প্রতিনিধি হতে গেলে তো ড্রেন, রাস্তা, জল, পায়খানা করতে হয় না। সেক্ষেত্রে আইনজীবীদের বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি এই সমস্ত যারা বিখ্যাত আইনজীবী তাদের সঙ্গে থাকার ফলে, এবং এখন যারা আমাদের সিনিয়র আইনজীবী রয়েছেন, অনেক নাম আছে, তাদের সঙ্গে একযোগে কাজ করার ফলে আজকে একটা অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে। এবং এই অভিজ্ঞতাটাই কিন্তু আমার মূলধন। আমি বিগত দিনে সবাই একসঙ্গে মিলে কাজ করতে করতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছি। তার একটা নির্দিষ্ট কারণ ছিল, আপনি বললেন, আমি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে আমি বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো, সেগুলোর সঙ্গে আমি জড়িয়ে আছি। এবং সেক্ষেত্রে কাজ করার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেই অ্যাডভান্টেজগুলো গ্রহণ করে কাজগুলো করিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা সকলে মিলে। হয়তো উল্লেখযোগ্য ভূমিকাটা আমাকে গ্রহণ করতে হয়েছে, যেহেতু এই সুবিধাগুলো আমি পাই। একটু আগে আপনি বললেন যে আমাদেরকে রাস্তা করতে হয় না, ট্রেন করতে হয় না, যে কাজটাও কিন্তু আপনি খুব সফলভাবে করে এসেছেন কাউন্সিলর হিসেবে। তাহলে আইনজীবীর পাশাপাশি আপনি কাউন্সিলর, আপনি একজন রাজনৈতিক, আপনার একটা পরিচয় রয়েছে। তাহলে এই রাজনৈতিক পরিচয়ের কারণে কি আইনজীবী সমাজের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতে কোনো অসুবিধা হবে না আপনার? দেখুন, একটা কথা বলি, বা হয়নি বিগত দিনে? একটা কথা বলি, আমি যখন একজন জনপ্রতিনিধি, তখন আমি যে এলাকার জনপ্রতিনিধি, সেই এলাকাকে দুর্গাপুরের শীর্ষে নিয়ে গেছি। আবার আমি যখন একজন আইনজীবী হিসাবে বার অ্যাসোসিয়েশনের একজন সভাপতি, আমার যারা আইনজীবী সহযোগী সহকর্মী আছেন, সিনিয়র জুনিয়র পূজনীয় ভালোবাসার সমস্ত সহকর্মীরা আছেন, তাদেরকে যখন রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু আমরা পশ্চিমবাংলার প্রথম মডেল কোর্ট দুর্গাপুরে আনতে সক্ষম হয়েছি। আমি এই মডেল, এবং আরো অনেক কাজ করেছি আমরা, যেগুলো আরো অনেক কাজ করে আছি, সেগুলো আইনজীবীদের নিজস্ব অনেক কাজ, সেগুলো অত ডিটেলসে যাওয়া হয়তো আমার ঠিক হবে না। আমি এই মডেল কোর্ট নিয়ে অবশ্যই একটা প্রসঙ্গ আঁটবো, কারণ আপনার যিনি মানে এখানে তো যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে, আমি একটু বলে দিই, 924 জন এই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য যারা এই 4 তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 26 জন বোধহয় প্রার্থী, 26 জন প্রার্থী, টোটাল 26 জন প্রার্থী। 26 জন প্রার্থী নয়, 26 জন আমাদের কমিটি মেম্বার। হ্যাঁ, মানে যেটা বোর্ড, মানে যেটা বোর্ড হয়, সেটার পদ হচ্ছে, টোটাল পদ হচ্ছে 26টা, এবং 97 জন সম্ভবত আপনাদের টোটাল প্রার্থী। এবং এতে আমি দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের যে আইনজীবীরা বর্তমানে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন, বা এটা আপনি সমাধানের জন্য আপনি কি? তার আগে আপনার আগের প্রশ্নটা আমার একটা জিনিস মনে এলো, তাই একটু বলে দিই আপনাকে। দেখুন, আমরা তো ট্রায়াল কোর্টের আইনজীবী, নো ডাউট আমাদের কোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ আইনের যে মন্দির সুপ্রিম কোর্টের, আপনারা কি জানেন যে বিখ্যাত আইনজীবী, একজন বিখ্যাত রাজনীতিবিদ, যিনি অ্যাডভোকেট অন রেকর্ড, তাদের সভাপতি, তার নাম কপিল সিব্বাল, অত্যন্ত বড় একজন রাজনীতিজ্ঞ। সুতরাং রাজনীতি আর আমাদের পেশা ওতপ্রোতভাবে জড়িত হলেও যখন আমরা বারের ভেতরে ঢুকি, যখন আমরা আমাদের কোর্টের মধ্যে থাকি, তখন আমরা শুধুই মাত্র আইনজীবী। হ্যাঁ, আমার ঠিক একদম আমার এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনি তো সভাপতি ছিলেন বিগত 3 বছর, এবং এবছরও আপনি প্রার্থী হয়েছেন। কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছে আইনজীবীরা এই মুহূর্তে? দেখুন, আইনজীবীদের এই নির্বাচনগত সমস্যা যদি হয়, আমাদের কোর্টের ক্ষেত্রে যে সমস্যাটা মূলত ছিল এবং মানে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের কোর্ট বিল্ডিং। প্রায় একটা পোড়ো হয়ে যাওয়া,
ডিসপোজড একটা বিল্ডিংয়ে আমাদের প্রফেশন চালাতে হতো। আমাদের অনেক দুঃখ ছিল, বেদনা ছিল। সেই জায়গায় আমরা বিগত বেশ কয়েক বছর আগে 2019 সালে সম্ভবত আমরা আমাদের আজকের মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় মাননীয় আইনমন্ত্রী, তিনি আমাদেরকে এই মডেল কোড করার প্রচেষ্টায় সহযোগিতা করেছিলেন, মডেল কোড আনার প্রচেষ্টায় সহযোগিতা করেছিলেন। এবং তিনি নিজে একজন আইনজীবী এবং আমাদের জেলার আইনজীবী। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত আমাদের পাশে দাঁড়িয়ে আজকে আমাদেরকে পশ্চিমবঙ্গের প্রথম মডেল কোড উপহার দিয়েছেন, যেটা ইতিমধ্যে হাইকোর্টের দিলেন চিফ জাস্টিস, তিনি আমাদের ওপেন করেছেন এবং দ্বারোদ্ঘাটন করেছেন। এবং তিনি এটাও বলে গেছেন প্রকাশ্য মঞ্চে যে আগামী 2 জানুয়ারি আমরা সেখানে কাজ শুরু করব। একজন চিফ জাস্টিস বলে গেছেন মানেই হচ্ছে আমরা সেদিন থেকে সেখানে কাজ শুরু করব। আমি এইখানে একটু দেবব্রত বাবুকে আটকাচ্ছি। দিন কয়েক আগে দেবব্রত বাবুরই প্রতিদ্বন্দ্বী, অবশ্যই তিনিও একজন আইনজীবী, দুর্গাপুর আদালতের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জীব কুণ্ডু। দেবব্রত বাবুর প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে, সেটা বলাই যায়। তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবে। তিনি এই দুর্গাপুর আদালত যে ভবন, সেই ভবন নিয়ে কিছু আশঙ্কা প্রকাশ করেছেন যে কবে এই ভবন শুরু হবে ইত্যাদি ব্যাপার। তিনি ঠিক কী বলেছেন আমরা একবার শুনব। হাত থেকে তীরটা বেরিয়ে গেছে, হাইকোর্ট ওপেনিং করে চলে গেছে, হাইকোর্টের পাশে কাজ কমপ্লিট, কিন্তু আমরা এখনো বাস্তব কোর্টটা হ্যান্ড ওভার আমরা পাই। এবার আমাদের যদি কোনো অভিযোগ যদি থাকে, আমরা সেক্ষেত্রে হাইকোর্টে যদি গিয়ে কমপ্লেন দিই, মাননীয় মহামান্য সাহেব এটা হয়নি, তুমি তো বলবেন আমাদের কোর্টে আমরা ওপেনিং করে দিয়েছি, আমাদের পাটে আর কিছু বলার নেই। এটা একটা বড় একটা অন্ধকারের একটা জায়গা সৃষ্টি হয়েছে। এর জন্য আপনি দায়ী কাকে করছেন? আমি কাউকে দায়ী করবো না। দেখুন, এখানে আমি প্রেস কনফারেন্সে করতে এসে কাউকে দায়ী করতে আসিনি। যাদের সাথে ভোট লড়ছি না, এটা কি প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, তারা আমার সহযোগী, তাদের সাথে আমি ছিলাম, আছি। মানে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই, এইটা নিয়ে দ্বিমত আপনারা রাখবেন। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সঞ্জীববাবুর বক্তব্য শুনলাম আমরা। তিনি বলছেন যে হাইকোর্টের পার্ট করে দিয়ে গেছে, এরপরে কোর্ট কবে শুরু হবে ইত্যাদি ব্যাপার তিনি একটি প্রশ্ন তুলেছেন। এবং এর পাশাপাশি দুর্গাপুর আদালতের যারা আইনজীবী, যারা সেখানে প্র্যাকটিস করেন প্রতিদিন, তারা কি বলছেন একবার আমরা শুনবো। আগামী নেক্সট ডিসেম্বরের মধ্যে আমরা, আর 2026 জানুয়ারির মধ্যে আমরা নতুন কোর্ট বিল্ডিংয়ে শিফট করে যাব। এটা আমাদের প্রত্যেকটা অ্যাডভোকেট মহিলা আইনজীবীদের জন্য একটা প্লাস পয়েন্ট বলুন, বা আমাদের জন্য ফর সেফটি পারপাস, বা আমাদের জন্য কোর্টে কাজ করা ওয়ার্ক প্লেসটা, আমাদের এনভায়রনমেন্টটা খুবই ভালো দরকার ছিল, যেটা আমরা পেয়েছি। অ্যান্ড ফর দ্যাট আমরা সত্যি সবাই আমরা খুব হ্যাপি আর খুব কৃতজ্ঞ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। ভীষণই খুশি নতুন কোর্ট বিল্ডিং হওয়াতে যে প্রয়াস আমাদের দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের মাননীয় আইনজীবীগণরা দেখিয়েছেন এবং তা সাফল্যমণ্ডিত করেছেন, তা খুবই প্রশংসনীয়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের চিফ জাস্টিস নিজে বলে গেছেন যে উদ্বোধন হলেও আমরা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে সেখানে সরাসরিভাবে চলে যেতে পারছি এবং ট্রান্সফার হয়ে যেতে পারবো। তো এটা আমাদের জন্য খুবই সুখবর। একদিকে আপনার প্রতিদ্বন্দ্বী আশঙ্কা প্রকাশ করছেন যে হাইকোর্টের পার্ট করে দিয়ে চলে গেছে, এর পরের বাকি পার্টটা কবে হবে বা আদৌ ঠিক কতদিনের মধ্যে হবে সে নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। এর পাশাপাশি দুর্গাপুর আদালতের আইনজীবীরা তারাও এই নতুন কোর্ট বিল্ডিং নিয়ে যথেষ্ট আশাবাদী, যথেষ্ট উচ্ছ্বসিত। এবং যেটা বলছেন যে অলরেডি চিফ জাস্টিস বলে গেছেন যে 2 জানুয়ারি থেকে অপারেশন শুরু হয়ে যাবে এই আদালতে। আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু সে কথা বলছেন না, তিনি আশঙ্কা প্রকাশ করছেন কেন? এটা কি শুধুই ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য, নাকি বাস্তব অবস্থানটা কি? দেখুন, ভোট তো কয়েকদিনের, আজকে প্রতিদ্বন্দ্বী, কালকে আবার আমরা কলিগ। তো সেক্ষেত্রে উনি যেটা বললেন আমি শুনলাম, তো উনি ছিলেন সেদিন মিটিংয়ে, নিশ্চয়ই চিফ জাস্টিসের কথাটা শুনেছেন। আর চিফ জাস্টিসের কথাকে অমান্য করার মতন কেউ আছে কি?
আমি এরপরে চলে যাব আরেকটু ভোটের কথায়, যখন পেয়েই গেছি দেবব্রত বাবুকে আরেকটু, কারণ বার অ্যাসোসিয়েশনের ভোট আমি এবারে বললাম যে এবারে একটা আলাদা মাত্রা পেয়েছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন আর কি। এবং সভাপতি পদ এটা নিয়েই কিন্তু বারংবার চর্চা হচ্ছে সেখানে। এবং আমি একটু যারা এই দুর্গাপুর কোর্টের আইনজীবী রয়েছেন তারা ঠিক এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা বা নির্বাচনটা নিয়ে কি ভাবছেন শুনবো আমরা। যারা বরাবর আমাদের পাশে ছিল এবং মানে সুখ দুঃখে সবসময় যারা পাশে ছিল তাদেরকেই আমরা এই নির্বাচনে চাইবো, এর থেকে আর কি। আর অ্যাজ ইট ইজ দাদা ছাড়া তো দাদা অলওয়েজ মানে আমাদের পাশে ছিল, বিং এ জুনিয়র সিনিয়র সবারই ক্ষেত্রেই দাদা অলওয়েজ আছে অ্যান্ড থাকবে। দেখুন, এটা তো অ্যাডভোকেটদের ভোট, তো আমাদের এখানে অ্যাডভোকেটরা নিজেরা খুব যোগ্য, তাই জন্য অ্যাডভোকেসি করছেন এবং তারা জানেন যে কারা যোগ্যতম এই পদে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে তাকেই জেতাবো বা তাদেরকেই জেতাবো। দুর্গাপুর আদালতের আইনজীবী এনারা কিন্তু ভোটার, এনারা বলছেন যারা যোগ্য প্রার্থী তাদেরকেই আমরা ভোট দেব। অবশ্যই করে যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকেই তো ভোট দেবেন, তারা জেতাবেন। তো আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও যারা আছেন তারাও দাবি করছেন তারাও যোগ্য, তাদের থেকে আপনার আলাদা দিক কোনগুলো কি মনে করেন? দেখুন, একজন আইনজীবী তাদের নির্বাচনে যখন অংশগ্রহণ করে না, তখন কতগুলো দিক কনসিডারেশন হয়ে হচ্ছে ভোটাররা সেটা টেকেন ইনটু কনসিডারেশন এনে তাকে নির্বাচিত করে। তো তার একজন আইনজীবী সে সভাপতির পদে থাকতেও পারে, না থাকতেও পারে, তার প্রতিদিনের যে কর্মযোগ্য আইনজীবীর পেশার সাথে সাথে আইনজীবীদের বিপদে আপদে পাশে থাকা, আইনজীবীদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজে কতটা সে অংশগ্রহণ করেছে সেগুলো কনসিডারেশনের মধ্যে আনা। তো আইনজীবীদের বিশেষ করে সমস্ত শ্রেণী, জুনিয়রদের একরকম সমস্যা, মহিলাদের একরকম সমস্যা, সিনিয়ররা যারা আছেন তারা পূজনীয়, আমাদের তাদের সম্মান, প্রত্যেকের সম্মান রক্ষা করার ক্ষেত্রে একজন আইনজীবীর ভূমিকা, এই সমস্তগুলো দেখে বিশেষ করে এইবারের ক্ষেত্রে আমাদের যেটা মানে প্রত্যেকটা আইনজীবী তো দেখেছে যে এত বড় একটা প্রাপ্তি আমাদের, সেই প্রাপ্তির ক্ষেত্রে কে কোন ভূমিকা গ্রহণ করেছে, এটা খুব বড় গ্রহণযোগ্য মানে একটা ভূমিকা এই নির্বাচনে হচ্ছে আমাদের কনসিডারেশনের মধ্যে আসবে, যে কে অ্যাকচুয়ালি সভাপতি পদের জন্য যোগ্য। বেশ, আমরা আরও একটু শুনে নেব, আরও কয়েকজন আইনজীবীর বক্তব্য আমরা নিয়েছিলাম, তারা কি বলছেন একবার শুনে নিই। हम बार का वोट उसको देना चाहेंगे जो बार के प्रति कर्तव्यनिष्ठ हो, जो हम लोग का हित का देख सके और हमारी आवाज़ को सही जगह पर पहुंचा सके, और उसके अंदर में क्वालिटी कैलिबर हो, जिसके अंदर में वो लीडरशिप स्किल हो, जिसके अंदर में वो पोटेंशियल हो, जिसके अंदर में वो एबिलिटी हो, जिसके अंदर में वो डेडिकेशन हो, वो इंथुजियाज्म हो, जो कि लिव फॉर द ग्रुप डाई फॉर द ग्रुप रह सके, जो कि ऑल फॉर वन एंड वन फॉर ऑल का प्रिंसिपल पर चल सके, हम वोट उसी को देंगे। আমরা সবাই এটাই চিন্তাধারা নিয়েই আমরা ইলেকশনে আমরা নিজেদের প্রতিনিধিকে নির্বাচিত করব, যিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, আমাদের সঙ্গে সব সহকর্মী হিসেবে। আর আমরা চেষ্টা করছিও ইনফ্যাক্ট যে আমাদের যেন আমরা যতজন আমাদের অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেটসের ইলেকশন মানে ইট মিনস আর লিটারেট ইলেকশন, এটার মধ্যে আমরা সিলেকশন আমাদের যে ইলেক্টেড হবেন বা করব আমরা, সেটা আমরা সবার মতামত আমাদের নিজেদের মধ্যে যারা চুজেবল সেইভাবেই আমরা ইলেক্ট করব। বিকজ সবাই আমরা এটাই চাই যে আমরা উই আর নট ডাইভার্টেড, বা আমরা কোনো দিক থেকেই আমরা কোনো চাপে বলুন বা আমাদের কোনো প্রতিলোভন থেকে আমরা পারবো না যেতে, বিকজ আমরা অ্যাডভোকেট, আমাদের নিজস্ব মানসিকতা আছে যে আমরা কিভাবে আমাদের অ্যাডভোকেট এই ইলেকশনে প্রত্যেকটা প্রতিনিধিকে আমরা নির্বাচিত করব। দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি পেলাম, যারা আইনজীবী তারা এটা বলছেন এই নির্বাচন নিয়ে। একটা বলছেন যে আমাদের আওয়াজ যারা পৌঁছতে পারবে, আমি দেবব্রতবাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো যে আওয়াজ পৌঁছানোর ব্যাপারটা মানে কোথায় তারা আওয়াজটা পৌঁছাবে,
আপনি আপনার মানে আপনি যদি তাদের নির্বাচিত প্রতিনিধি হন, এটা একটা, এবং দ্বিতীয় একজন মহিলা আইনজীবী তিনি খুব একটা ভালো কথা বলেছেন যে আমরা কোনো রকম প্ররোচনা বা প্রলোভনেও আমরা পা দেব না। এই আওয়াজটা পৌঁছানোর বিষয়টা কোথায়, এবং দ্বিতীয় কোন প্ররোচনা বা কোন প্রলোভনের কথা তিনি বলছেন? এটা একজন সভাপতি হিসাবে খুব গর্বের ব্যাপার যে আমাদের আইনজীবীরা বলছে এই কথাগুলো, যে আমাদের আওয়াজ যে পৌঁছাতে পারবে, আমরা কোনো প্রলোভনে পা দেবো না। এটা তো সত্যি একজন আইনজীবীদের একজন নেতৃত্ব হিসাবে আমাদের গর্ব হয় এগুলো, যে আমাদের আইনজীবীরা বোঝেন কিভাবে নির্বাচনে তাদের প্রতিনিধিকে তারা নির্বাচিত করবেন। আওয়াজ দেখুন, আমাদের কোর্টের অনেক রকম সমস্যা থাকে। কোর্টের সমস্যা কখনো কখনো আমাদের সঙ্গে বিচারকদের মত পার্থক্য হয়, আমাদেরকে যারা আদালতে তাদের যে সুপিরিয়র আছেন তাদের কাছে পৌঁছাতে হয়, আমাদেরকে বিভিন্ন সময় অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পৌঁছাতে হয়, আমাদের বিভিন্ন সময় পুলিশের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত আইনজীবীরা। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হলে সেগুলো যাতে সঠিকভাবে রিপ্রেজেন্টেড হয় সেটাই তারা বলতে চেয়েছেন আর কি। আচ্ছা, আইনজীবীদের মধ্যে মানে ঐক্য এবং পক্ষপাত মুক্ত নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনি সেটা কতটা মনে করেন, এবং সেটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? দেখুন, আমাদের বারের একটা সবচেয়ে বড় গুণ হলো আমরা আমাদের বারে কোনো রাজনৈতিক ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টি আমরা সেখানে আমরা তাদের অ্যালাউ করি না। রাজনৈতিক মত যাই হোক না কেন, রাজনৈতিক পদ যে কোনো রাজনৈতিক পদের অধিকারী সেই আইনজীবী হোক না কেন, আমরা কিন্তু সবাই একজোট ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টি। সেই ক্ষেত্রে ঐক্যটা আমাদের বারের মতন পশ্চিমবঙ্গে আর কোনো বারে আছে কি না আমরা এটা নিয়ে খুব গর্বিত যে আমাদের বার একজোট, কোনো কিছু আমাদের ঐক্যকে নষ্ট করতে পারে না। ঠিক এই জায়গা থেকেই আমার এটা প্রশ্ন যে আপনার একটা রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় রয়েছে, একজন আইনজীবীর পরিচয় রয়েছে, এই দুটোর তো একটা কনফ্লিক্ট হয়। সেটা এতদিনই বা কীভাবে সামলেছেন, বা আগামী দিনে যদি আপনি জয়লাভ করেন তাহলেও বা কীভাবে সামলাবেন? দেখুন, এটা কোনোদিন আমার সমস্যা হয়নি, বরং এটা আমার কাজে লেগেছে। আমি আপনাকে বললাম না যে একজন রাজনৈতিক একজন জনপ্রতিনিধি হওয়ার সুবাদে সমাজের বিভিন্ন স্তরের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ আছে, এবং সেই যোগাযোগটাকে আমার বারের কাজে আমি লাগাতে পেরেছি। ফলে যে কোনো কাজ ত্বরান্বিত করতে আমার খুব সুবিধা হয়েছে। এটা আমার কাছে একটা পজিটিভ দিক, বারের কাছেও এই পজিটিভ দিকটাকে পজিটিভভাবেই গ্রহণ করা উচিত। তার জন্য কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স বার অ্যাসোসিয়েশনের ভেতরে কোনোদিনই হয়নি, কোনোভাবে হয়নি, কারোর দ্বারাও হয়নি। মানে তার মানে আপনি বলতে চাইছেন যে কোনো রং দিয়ে এই বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচন না, এটা কোনোদিন উচিত তো অনেক দূরের কথা হলো, ভাবেও না কেউ। আমাদের যারা আজকে প্রায় 1400 লয়ার আছেন, তার মধ্যে 924 জন ভোটার আছেন, কেউ কোনোদিন মাথাতেও আনেন না যে আমরা রাজনৈতিকভাবে কোনো নির্বাচনে আমরা সিদ্ধান্ত নেব, এটা কেউ ভাবেও না, আমার যা ধারণা। অর্থাৎ যেটা পেশা সেটা কি আমরা একমাত্র আইনজীবীর পেশাকেই গুরুত্ব দিই, আইনজীবী হিসাবে আমাদের সমাজে দায়িত্ব কর্তব্যটাকেই গুরুত্ব দিই। আপনার সভাপতিত্বে আইনজীবী সমাজের জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেবেন, আমি এই প্রশ্নে আসব। তবে তার আগে দেখে নিই আরও কয়েকজন আইনজীবী তারা কি বলছেন এই নির্বাচন নিয়ে। আমরা কোনোভাবে ইনফ্লুয়েন্স হব না, আমরা যোগ্য প্রতিনিধিকেই ভোট দেবো, আর আমাদেরকে বারের ফিউচার যেন আরও ভালো হয় তার জন্যই আমরা নির্বাচন করব। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে 4 জন প্রার্থী আছেন। আমাদের এক্সিস্টিং প্রেসিডেন্ট দেবব্রত সাঁই আছেন, আর গতবারের প্রার্থী গোরখ প্রসাদ সাউ আছেন, আরও 2 জন আছেন। এবছর আরও 2 জন প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করেছেন, সঞ্জীব কুণ্ডু এবং কি নাম আছে ফটিক চন্দ্র মণ্ডল। তো 4 জনের মধ্যে আমার মতে দেবব্রত সাঁই জেতা উচিত, কারণ হি ইজ দ্য মোস্ট সুটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট। কারণ আমি মনে করি, এই জন্যই মনে করি না যে হাইকোর্ট থেকে বা বিভিন্ন যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে কথা বলার উপযুক্ত লোক চাইতো। এই বাকি 3 জন যারা আছেন তারা আমার মনে হয় না যে তারা যোগ্য, এই পদটার জন্য যোগ্য। আমরা তো হচ্ছি সমাজের লার্নেড মেম্বার্স,
তো সেইখানে আমরা মনে করি যে যারা যোগ্য তাদেরকেই ভোট দেওয়া উচিত, যে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে সঠিকভাবে সমাজের উচ্চতম পদস্থ কর্মচারীদের কাছে বা সমাজের যারা উপরের লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছে, যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে সঠিকভাবে, আমি মনে করি তাদেরকেই ভোট দেওয়া উচিত। যারা আমাদের জন্য কাজ করবে বা ভবিষ্যতে করতে চলেছে, পিছনে যারা করেছে তাদেরকে। আমার প্রশ্ন, আপনার সভাপতিত্বে আইনজীবী সমাজের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আপনি কি কি পদক্ষেপ নেবেন ইফ ইউ উইন? আই মাস্ট উইন। তো দেখুন, আইনজীবীরা যখন কাজ করে তখন প্রত্যেক ক্ষেত্রে তার ব্যক্তিগত ক্লায়েন্টের সঙ্গে তার যে যোগাযোগ সেটা সবসময় স্বচ্ছ থাকে। সুতরাং বার অ্যাসোসিয়েশনের এই জায়গাটাতে আমাদের যে যদি কোনো আইনজীবীর পক্ষে বা বিপক্ষে কোনো রকম অভিযোগ আছে, আমরা সেই অভিযোগগুলোকে নিশ্চিতভাবে দুই পক্ষকে সামনে রেখে আমরা একটা সুস্থ সমাধান খোঁজার চেষ্টা করি। পক্ষপাতিত্বের তো কোনো প্রশ্নই আসে না। আমরা আইনজীবী, আমাদের কাজ হচ্ছে আইনের পরিষেবা দেওয়া। এখানে একজন পাবলিক প্রসিকিউটর সে সরকারকে রিপ্রেজেন্ট করে, পুলিশকে রিপ্রেজেন্ট করে, যে ডিফেন্স করে সে তার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করে। সুতরাং পক্ষপাতিত্বের ব্যাপার নয়, দুজন দুজনের জন্য লড়াই করে। আপনি আমার প্রশ্নের উত্তরের শুরুতে যেটা বললেন যে আই মাস্ট উইন, এই কনফিডেন্সটাই কি দেবব্রত সাহের কোনো পোস্টার দুর্গাপুর আদালতে দেখা যাচ্ছে না? চারিদিকে যেখানে পোস্টারে ব্যানারে ছলা। 30 বছর প্র্যাকটিস হয়ে গেল, আবার পোস্টার লাগবে বলে আমি মনে করিনি। কারণ সবাই ভালোবাসে আমাকে, সবাই স্নেহ করে, সবাই আশীর্বাদ দেয়। যে কোনো কাজে আমি থাকি সঙ্গে। আমি একাই নয়, অনেক আইনজীবী তারা সঙ্গে থাকেন। বলতে পারেন যে আমি উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে সেই একটা টিম তৈরি করে আমরা চলি। সুতরাং কেন কে পোস্টার দিয়েছে এটা বলতে পারবো না। আমি দিনই শুধু আইনজীবীদের প্রতি ভরসা আছে বলে যে তারা আমাকে চেনে, আমাকে জানে। আপনি গত 3 বছর সভাপতি পদে ছিলেন। এই সময় দুর্গাপুর বারের জন্য আপনি কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন? গুরুত্বপূর্ণ কাজ বলতে এইগুলো ঠিক প্রকাশ্যে এত ইলাবোরেট, আমি খুব একদম সবিস্তারে বলাটা ঠিক হবে না। কিন্তু আমি গুরুত্বপূর্ণ কাজ বলতে, গুরুত্বপূর্ণ শুধু নয়, গোটা দুর্গাপুরের কাছে গুরুত্বপূর্ণ, শুধু আমাদের আদালতের আইনজীবীদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সেটা হচ্ছে, বারবার বলছি, সেটা হচ্ছে পশ্চিমবাংলার প্রথম মডেল কোর্ট। যে কোর্ট কাজের পরিধিকে, কাজের যে আরামদায়ক একটা পরিস্থিতি, কমফোর্টেবল একটা সিচুয়েশন, কাজের যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশটা আমাদেরকে দেবে। এবং পাশাপাশি আমরা একটা ভালো সুন্দর বার অ্যাসোসিয়েশন, যেটা আইনজীবীদের অত্যন্ত নিজস্ব জায়গা, সেই সুন্দর একটা বার অ্যাসোসিয়েশন পাবো। এগুলো সব খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে ভাবতে হবে। আগামী দিনে আমরা ভেবেছি যে আইনজীবীদের যে নিজস্ব বসার জায়গা, যেটাকে আমরা সেরেস্তা বলি, সেগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করব, এবং এটা নিশ্চিত আমরা করবই। এটা নিয়ে তো দ্বিধা নেই, করতেই হবে আমাদেরকে। আমরা দায়বদ্ধ প্রত্যেকটা আইনজীবীদের প্রতি, প্রত্যেকটি আইনজীবী, সিনিয়র জুনিয়র প্রত্যেকটি আইনজীবীর কাছে আমরা দায়বদ্ধ যে আমাদের সুন্দর কোর্ট বিল্ডিং হয়েছে, আমাদের সুন্দর বার অ্যাসোসিয়েশন হবে। সেই সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান বিষয় হচ্ছে যে প্রত্যেকটি আইনজীবীদের বসার জায়গা, যেটাকে বলা হয় সেরেস্তা আমাদের আইন কোর্টের ভাষায়, সেই সেরেস্তা তাদের হাতে তুলে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন পরিকাঠামোর কথা বলছেন, সেরেস্তা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি যেটা আর কি চেম্বার, লাইব্রেরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা আমাদের লাইব্রেরি আছে, এবং আমরা সেই লাইব্রেরিগুলোকে ডিজিটালাইজড করে অত্যাধুনিক করার, সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত বার অ্যাসোসিয়েশন এবং সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত ডিজিটালাইজড লাইব্রেরি আমরা আগামী দিনে করছি। ক্যান্টিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্যান্টিন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্যান্টিনও আমাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে রয়ে গেছে। এই গোটা আইনজীবী সমাজ কেন আবার আপনাকে ভোট দেবে অ্যাজ এ সভাপতি হিসাবে? তাদের ভোট পাওয়ার জন্য আপনার আসল যুক্তি কি? কেন ভোট দেবে তারা আপনাকে? 3 বছর তো আপনি ছিলেন। আমি একটাই কথা বলবো, আইনজীবীদের, দেখুন, এটা তো একটা
ওপেন এয়ারে আপনার সঙ্গে কথা বলছি, আমরা আমাদের আইনজীবীদের ভেতরে কারণটা হচ্ছে যে এটা একান্তই আমাদের একান্ত নিজস্ব নির্বাচন। এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা চলে যাচ্ছি একদম প্রকাশ্যে, এটা আমার নিজের খুব অস্বস্তিকর লাগছে। কারণ আমি এতদিন ধরে বার অ্যাসোসিয়েশনের সভাপতি আছি, এর আগে বিখ্যাত আইনজীবীরা ছিল, তারা কোনোদিন এই সিচুয়েশনকে ফেস করেননি। আজকে আমাদেরকে করতে হচ্ছেন। অবশ্যই নতুন যুগ, নতুন জেনারেশন এসছেন আমাদের কাছে, নতুন মানে এক ঝাঁক নতুন প্রতিভাসম্পন্ন ছেলেমেয়ে আমাদের আইনজীবী হিসেবে আদালতে এসেছেন। তাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি পৌঁছানোটা সত্যি করেই খুব কোর্টে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে অনেকে কোর্টে আসেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে আছেন, তাদের সঙ্গে দেখা হয় না। এটা সুযোগ পেয়েছি, এটা একটা সুযোগ পেয়েছি, তাই কথাগুলো বলছি। অবশ্যই যে দেখুন, আমাদের কেন আমাকে ভোট দেবে সেটা তো ওনারাই বলতে পারবেন। কারণ আমি একটা জায়গায় কনফিডেন্ট যে আমি যে কাজটাই করি না কেন খুব মন দিয়ে করি, খুব হৃদয় দিয়ে করি। এবং আমি যখন মানুষের সঙ্গে থাকি তখন আমার হৃদয়টা তার মানে সর্বাগ্রে কাজ করে, যে আমি হৃদয় দিয়ে তাদের সঙ্গে থাকার চেষ্টা করি এবং 100% থাকার চেষ্টা করি। এবং এই কাজটা আমি বিগত দিনে করে এসেছি একজন আইনজীবী হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবেও। আপনি যে বললেন যে একটু এই পুরো বিষয়টা একান্তই আপনাদের ব্যক্তিগত, আপনাদের আইনজীবী সমাজ, দুর্গাপুরের বার, তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে সব জিনিস সবসময় আনা উচিত নয়। আমি গত কয়েকদিন ধরে আপনাদের এই যে নির্বাচন প্রক্রিয়া, সেখানে অনেক মানুষের সাথে কথা বলেছি, মানে অনেক মানুষ বলতে আইনজীবীদের সাথে অবশ্যই করে, এবং যারা প্রার্থী হয়েছেন তাদের সাথেও কথা বলেছি। দুর্গাপুর আদালতে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন বিচার পাওয়ার আশায়, বিভিন্ন কাজে আসে। তারা হচ্ছেন একেবারে আম আদমি, সাধারণ মানুষ। তাদের জন্য আপনি কি ভাবছেন বা ভেবেছেন? কারণটা আমি বলি আপনাকে। আমি যাদের সাথে, যারা বিভিন্ন পদে দাঁড়িয়েছেন, আপনাদের টোটাল 26টা পদ রয়েছে, 97 জন প্রার্থী রয়েছেন, আমি কিন্তু খুব একটা এই যারা বিচার প্রার্থী বা কোর্টে আসেন সাধারণ মানুষ, তাদের সুযোগ সুবিধা ইত্যাদির কথা তাদের মুখে শুনিনি। দেখুন, নতুন আদালত ভবন পশ্চিমবঙ্গের, আমি বারবার বলছি, বাংলার প্রথম মডেল কোর্ট। এই মডেল কোর্টে যেমন আইনজীবীদের কথা গুরুত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে সর্বোচ্চ পর্যায়ে সুবিধাযুক্ত করে সেগুলো ওখানে ব্যবস্থা করা হয়েছে। সেখানে কিন্তু লিটিগেন্ট পাবলিক, সাধারণ মানুষ যারা বিচার প্রার্থী, তাদের কথাও ভাবা আছে। তাদের বসার জায়গা ছিল না আমাদের পুরনো কোর্ট বিল্ডিংয়ে, জায়গার সংকুলান হতো না। আজকে নতুন কোর্ট বিল্ডিংয়ে এত জায়গা আছে যে প্রত্যেকটি আমি প্রকাশ্যেই বলছি, আমি নিজে বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে সাংসদের সঙ্গে কথা বলেছি। সাংসদ তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে নির্দিষ্টভাবে বলেছেন যে তোমার কি লাগবে বলো তাদের বসার জায়গা করতে। আমি তার কাছে অ্যাপিল করেছি যে তিনি যাতে আমাদেরকে সেই ধরনের পরিকাঠামো কিছু ব্যবস্থা করেন, যাতে আমরা সেই লিটিগেন্ট পাবলিকগুলোকে প্রত্যেকটা কোর্টের বাইরে যে তারা দাঁড়িয়ে থাকেন, তাদের যে বসার সুন্দর একটা ব্যবস্থা করা, সেই ব্যবস্থাটা আমরা ইতিমধ্যেই কথা বলেছি মাননীয় সাংসদের সঙ্গে। আমরা বিভিন্ন লেভেলে মন্ত্রী এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলেছি। শুধুমাত্র সরকারি পরিকাঠামো এবং আইনজীবীরা যে ভাবনা চিন্তা করে তাদের সঙ্গে যোগাযোগ করে যে সমস্ত যা করতে হবে, যে যারা আইনজীবীদের ভালোর জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আইনজীবীদের কাজের ক্ষেত্রে পরিবেশ তৈরি করার সঙ্গে সঙ্গে লিটিগেন্ট পাবলিক, সাধারণ বিচার প্রার্থী যারা আসেন, তারাও যাতে নিশ্চিন্তে নির্ভয়ে আদালতে আসতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন যে তাদের অন্তত ন্যূনতম বসার জায়গাটুকু, তাদের যে সুবিধার প্রয়োজন, যে শৌচাগার থেকে শুরু করে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু এই কোর্টের মধ্যে থাকছে। আমার শেষ প্রশ্ন, আপনি গত 3 বছর সভাপতি ছিলেন, এবছরও আপনি সভাপতি পদপ্রার্থী। যদি আপনি না যেতেন তাহলেও কি আপনি অন্য প্রার্থী যারা জিতবে তাদের সাথে দাঁড়িয়ে একসাথে কাজ করবেন? আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমাদের এই নতুন কোর্ট বিল্ডিং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল তখন কিন্তু আমি সভাপতিও ছিলাম না, এবং সেই অর্থে বারের এক্সিকিউটিভ কমিটি মানে বারের যেটা কার্যকরী সমিতি তারও সরাসরি মেম্বার ছিলাম না। আমি একজন সাধারণ মেম্বার ছিলাম, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য ছিলাম। কিন্তু সেদিনও সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আমরা কোর্ট বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, যেটা পশ্চিমবঙ্গের বুকে একটা দৃষ্টান্ত তৈরি করেছিল। এত সুন্দর আমরা অনুষ্ঠানটা করেছিলাম, আপনারাও তার সাক্ষী ছিলেন।
এবং বিভিন্ন সময়ে যে কাজ আমাকে দেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেটা আমাদের ছেলেদের খেলাধুলার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেই হোক বা বিভিন্ন প্রোগ্রামের, যেমন আমাদের মহিলা আইনজীবীদের জন্য রাখি উৎসব, বসন্ত উৎসব, সমস্ত আইনজীবীদের জন্য, মহিলা আইনজীবীদের জন্য আন্তর্জাতিক মহিলা দিবস, খেলাধুলা, মহিলাদের নিয়ে খেলাধুলা, এই আইনজীবীর পরিষেবা দেওয়ার পাশাপাশি এই যে সামাজিক কাজগুলো, এগুলো কিন্তু আমি আজ নয় বরাবর করে আসি। এই জন্যেই হয়তো কিছুটা কনফিডেন্স বেড়েছে। অর্থাৎ যেমনটা দেবব্রতবাবু জানাচ্ছেন যে জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী, কারণ তিনি কাজ করেছেন এবং আগামী দিনেও এই অনুষ্ঠানে বসে তিনি যে বলেছেন তিনি যদি জিতে আসেন আবারও সভাপতি পদে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের, তাহলে তিনি আবারও আগামী দিনেও এই কাজ করবেন। আজকের মতো এই দেবব্রত সাঁই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি এক্সক্লুসিভ আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। আপনারা সবসময় আমাদের 99 নিউজ বাংলার সঙ্গে আছেন, থাকবেন আগামী ভবিষ্যতেও। যে কোনো খবর, যে কোনো অনুষ্ঠানের জন্য নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।